শুরু করছি বাংলা বলছি। আজ সবার নজর ছিল তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিকে, কিন্তু আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর কপ্টারকে ফিরে আসতে হলো দমদম বিমানবন্দরে। সেখানে দীর্ঘ প্রতীক্ষা, সেখানে আলোচনা, সেখানে খতিয়ে দেখা যে সড়ক পথে তাহিরপুর পৌঁছতে পারেন কিনা প্রধানমন্ত্রী, কিন্তু শেষ পর্যন্ত সেটাও তিনি পৌঁছতে পারলেন না। প্রোটোকলে আটকে গেল তার সড়ক পথের সফর। অন্যদিকে গুয়াহাটি যাওয়ার তাড়া ছিল। সব মিলিয়ে তাহিরপুরে সরাসরি যেতে পারলেন না প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি তিনি ভাষণ দিলেন। তিনি যে মানুষরা হাজির হয়েছিলেন, যে বিজেপি সমর্থকরা হাজির হয়েছিলেন, তিনি কি বলেন, তিনি আজকে ভোটের সুর বেঁধে দেন কিনা 2026-এর, সেটা শুনতে সেখানে দাঁড়িয়ে আজকে শেষ পর্যন্ত ভার্চুয়ালি তাকে জয়েন করতে হলো। এবং ভার্চুয়ালি মানে শুধুমাত্র অডিও বার্তার মাধ্যমে, কারণ ওইটুকু সময়ের মধ্যে অডিও ভিডিওর ব্যবস্থাপনা সম্ভবত করে ওঠা গেল না। আজকে মহাজঙ্গল রাজের অবসানের ডাক দিলেন প্রধানমন্ত্রী। তার নিশানায় প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেস সরকার। আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখলাম যে যিনি মন্ত্রী হিসেবে, যে মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে যিনি আজকে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান, সেই চন্দ্রিমা ভট্টাচার্যই তিনি এর কয়েক ঘন্টা পরই ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ান। এবং তৃণমূল ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে যে বিধি বাম মতুয়াগড়ে বক্তব্য রাখতে পারলেন না নরেন্দ্র মোদী। এসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী, তৃণমূলের পক্ষ থেকে পার্থ প্রতিম রায়। কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত আমাদের সঙ্গে এসে জয়েন করবেন, এবং সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন সপ্তর্ষি দেব। আমি শুরুতে আপনাদের দেখাবো যে এসআইআর ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফর ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে, কিন্তু কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর কপ্টার নদিয়ায় নামতেই পারল না। দেখুন। বিধি বাম ভগবানের মার দুনিয়ার বার। নরেন্দ্র মোদীর বাংলার প্রথম সভা অ্যাক্ট অফ গড। এসআইআর চালুর পর এটাই প্রথম বঙ্গ সফর ছিল প্রধানমন্ত্রী, আর সেই সফরই ভেস্তে গেল প্রাকৃতিক কারণে। কুয়াশার জন্য মোদীর হেলিকপ্টার নামতেই পারল না নদিয়ার তাহিরপুরে। কলকাতায় ফিরে এসে ফোনে কয়েক মিনিটের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিহারের মতো বাংলায় জমানা বদলের ডাক দিলেন, বললেন বাঁচতে চাই বিজেপি তাই। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है उससे हमें मुक्ति पानी है, और इसलिए पश्चिम बंगाल कह रहा है, गांव हर शहर हर गली हर मोहल्ला कह रहा है, बाजते छाई बीजेपी ताई। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তাদের বার্তা বাঁচতে চাই বিজেপি বাই। মোদীর সফর বাতিল নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কয়েক ঘন্টা আগেই কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মোদী আসামে উড়ে যাওয়ার পর সেই চন্দ্রিমাকেই প্রধানমন্ত্রীকে বিঁধতে আসরে নামান তৃণমূল নেত্রী। উনি আসলেন, কিন্তু ওই বিধি বাম ভগবানের মার দুনিয়ার বার, এটা প্রবাদ আছে, তার জন্যই আজকে হলো না। সুতরাং যতই বলুন না নিতাইয়ের নাম করুন না কেন, যতই আপনি বলুন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম, তাদের একটা কথার উত্তর দেননি। এদিন নির্দিষ্ট সময়ে দমদম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। তারপর হেলিকপ্টারে উড়ে যান নদিয়ার তাহিরপুরে। এখান থেকেই সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সকাল থেকেই মতুয়া অধ্যুষিত এই অঞ্চলে ভিড় জমেছিল চোখে পড়ার মতো। কিন্তু কুয়াশায় চারদিক ঢাকা থাকায় কলকাতায় ফিরে আসতে বাধ্য হন প্রধানমন্ত্রী। টেলিফোন বার্তাতেই এসআইআর নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন, তবে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি তাকে। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করতে মাঠে নামে তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিশাহীন, দায়িত্বজ্ঞানহীন, বঙ্গ বিরোধী এবং বিশেষভাবে এসআইআর জনিত কারণে মতুয়া সম্প্রদায় সহ যারা অথই জলে পড়েছেন, অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে
চূড়ান্ত হতাশাজনক। হতাশা কিছু নেই, কারণ দেখুন, ভারতীয় জনতা পার্টি একদম নাগরিকত্বের পক্ষে, আর সবাই বিরোধিতা করে। তাই মোদিজি 24 সাল পর্যন্ত থাকার সম্পূর্ণ অধিকার দিয়েছেন, নিশ্চিতভাবে নাগরিকত্ব দেবেন। তবে তিনি আবার এসে সশরীরেই ঘোষণা করবেন, এটাই আমাদের বিশ্বাস। প্রধানমন্ত্রীর এই সফর ছিল পূর্ব পরিকল্পিত, কিন্তু বাংলায় এসেও কেন এই বিভ্রাটে পড়তে হলো তাকে? তার সফর ঘিরে কি কোনো প্ল্যান বি ছিল না? বিষয়টি খতিয়ে দেখছে এসপিজি। তবে সফর বিভ্রাট নিয়ে যে তত্ত্ব তালাশি চলুক, কুয়াশা যে মতুয়াগড়ে হতাশা টেনে এনেছে তা স্পষ্ট। আমাদের নাগরিকত্বের ইস্যু কিন্তু তিনি একবারে বললেন না। নিঃসন্দেহে আজকের তার এই বক্তব্যের মধ্যে মতুয়াদের এই বিষয়টা না আসায় নিঃসন্দেহে যারা এসছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা অবশ্যই কিছুটা হতাশ। তাহেরপুর থেকে ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অঞ্জন, কলকাতা টিভি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পরপর পোস্ট করেছেন। 6:25 প্রথম পোস্ট করে তিনি লেখেন যে তিনি আজকে সময়ের অভাবের কারণে তার ভাষণ সেটা সম্পূর্ণ করতে পারেননি। অন্য যে পয়েন্ট ছিল সেগুলো সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, যার মধ্যে যেমন মতুয়া প্রসঙ্গ রয়েছে, তেমনই রয়েছে মেসি কাণ্ড। এবং তারও পরে 6:33 প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে আরও একটি পোস্ট করেন। আমি দেখাবো যে 6:25 কী কী পোস্ট করছিলেন এবং তাতে কী কী পয়েন্ট উঠে এসেছিল, এবং মতুয়া প্রসঙ্গটি আরও তিনি বিস্তারিত তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে তিনি সমস্ত মতুয়া এবং নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছেন যে তারা এখানে তৃণমূল কংগ্রেসের দয়া দাক্ষিণে থাকেন না, তাদের সমস্ত রকম রাইট রয়েছে, সিএর মাধ্যমে তাদের মর্যাদা রয়েছে, যেটা গভর্নমেন্ট এই সিএ এনশিওর করেছে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে বিজেপি সরকার একবার শপথ নিলে, ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নিলে তারা মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরও বেশি করে কাজ করবেন। এর পাশাপাশি আরও কতগুলো প্রসঙ্গ উঠে এসেছে, যেমন সিএ প্রসঙ্গ উঠে এসেছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি আবারও নিশানা করেছেন। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে গত শনিবারের যে যুব ভারতীর মেসি কাণ্ড, সেটাও মেসির নাম উল্লেখ না করলেও তিনি বলেছেন যে যে রাজ্যে এত হাজার হাজার ফুটবল প্রেমী থাকে তাদের সঙ্গে যেটা হয়েছে সেটা অত্যন্ত অনভিপ্রেত, তাদের হৃদয় ভঙ্গ হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী তিনি আজকে যেহেতু যেতে পারেননি সেখানে, এবং মতুয়াদের মধ্যে একটা অসন্তোষ, একটু সেখানেও আশাভঙ্গ, এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তিনি পরপর এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন। এবং আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি একটু আগে তিনি বাংলাতেও পোস্ট করেছেন, পরপর তিনি এই প্রসঙ্গে বাংলাতেও পোস্ট করেছেন। আমি একটু আসি পার্থপ্রতিম রায়ের কাছে। পার্থ, তোমরা এই মতুয়া প্রসঙ্গ নিয়ে সুর চড়াচ্ছিলে যে তারা তাহেরপুরে পৌঁছতেই পারলেন না প্রধানমন্ত্রী, বিধি বাম ইত্যাদি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একাধিক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, এবং যেখানে মতুয়া এবং নমশূদ্র কমিউনিটির উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা রয়েছে। তিনি বলছেন যে বিজেপি সরকার এখানে শপথ গ্রহণ করলে তারা আরও বেশি করে করবেন, এবং তার বক্তব্য যে মতুয়াদের তিনি আশ্বাস দিয়ে বলছেন যে মতুয়ারা তারা তৃণমূল কংগ্রেসের দয়া দাক্ষিণে এখানে থাকেন না। भाजपा के लिए बेंगल का मौसम बिगाड़ चुका है। আজকে তিনি বলতেন অ্যাক্ট অফ গড, কোনো ঘটনা বাংলায় যদি ঘটে তিনি বলতেন যেটা অ্যাক্ট অফ গড হয়েছে। তা আজকের ঘটনা কি তারই পুনরাবৃত্তি, তিনি কি সেটা বলবেন? আর তিনি যেটা আজকে এখন এক্স হ্যান্ডেলে বিভিন্ন সময় এক্সপ্লানেশন দিচ্ছেন যে মতুয়া নিয়ে সময়ের অভাবে তিনি বলতে পারেননি বা এই জাতীয় বিষয়গুলো উল্লেখ করতে পারেনি। তো আমার বক্তব্য হলো, আমি একটা জায়গায় যাচ্ছি, বক্তব্য দেব, সেখানে যদি 5 মিনিটও সময় হয় আমার প্রায়োরিটি লিস্ট থাকবে, অর্থাৎ প্রায়োরিটি কোনটা। তাহলে যে মতুয়া করে তিনি বক্তব্য রাখবার জন্য এসেছেন, যেখানকার মানুষ নাগরিকত্বহীনতায় ভুগছে, এসআইআর এ এত সংখ্যক মতুয়াদের মানুষের নাম বাদ গিয়েছে এবং তারা শুনানিতে সামনাসামনি হবেন, সেই মানুষগুলোকে আশ্বাস বাণী তিনি দেবেন না? বা তাদের পক্ষ থেকে তাদের বক্তব্য কি, যেটা বারবার মতুয়াদের নিয়ে তারা বলেছেন তারা কোনো চিন্তা নেই, তারা নিশ্চিন্ত থাকুন, কিন্তু সেই নিশ্চিন্ত থাকার পথ কি
সেটা ক্যাটেগরিক্যালি কি বিষয় হওয়া প্রয়োজন এসআইআর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য শুনবার জন্য এই মানুষগুলো সেখানে ভিড় জমিয়েছিলেন। তারা হতাশ হলেন যে ভার্চুয়ালি অডিওতে তিনি যে বক্তব্য রাখলেন সেখানে জঙ্গলরাজ ব্লা ব্লা অনেক কিছু বলবার চেষ্টা করলেন, কিন্তু মতুয়া নিয়েও একটি কথা বললেন না। এটা কিন্তু অনেক বেশি মানুষ উপলব্ধি করতে পেরেছে যে বিজেপি মতুয়াদের নিয়ে খেলছে, মতুয়াদের সেন্টিমেন্ট নিয়ে তারা ভোট বৈতরণী বিগত দিনে পার করেছে, কিন্তু বাস্তবিক পক্ষে মতুয়াদের স্বার্থে তাদের ভাবনা নেই, বা ভাবনা থাকলেও সেটা প্রায়োরিটি লিস্টে নেই। এবং প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যে সেটাই কিন্তু বারে বারে স্পষ্ট হয়েছে। আমরা এই কথাটাই বলতে চাই যে প্রান্তিক এলাকার মানুষ এসআইআর এ সব থেকে বেশি নাম বাদ গিয়েছে। সেখানে মতুয়া রয়েছে, সেখানে নমশূদ্র রয়েছে, সেখানে রাজবংশী রয়েছে, সেখানে চা বাগিচার তপশিলি আদিবাসী মানুষেরা রয়েছে। এটা কিন্তু একটা চরম চক্রান্ত হচ্ছে প্রান্তিক মানুষদের সঙ্গে। আমি সপ্তর্ষির কাছে যাব। সপ্তর্ষি, প্রধানমন্ত্রীর এই সভার তাৎপর্য আলাদাভাবে রয়েছে। তার কারণে এক হচ্ছে এসআইআর ঘোষণা হওয়া, দুই হচ্ছে যে আমরা বিহার নির্বাচনের পর সরাসরি দেখেছি যে বিহার নির্বাচনের যেদিন ফল ঘোষণা হলো সেদিন বিজেপির যে কেন্দ্রীয় সদর দফতর সেখানে দাঁড়িয়ে বাংলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছিলেন যে বাংলাতে জঙ্গল রাজের অবসান হবে। অর্থাৎ সামনে নির্বাচন, তার আগে দাঁড়িয়ে আজকের এই সভাটা বিহার নির্বাচন পরবর্তী সময় অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। সেখানে তিনি ফিজিক্যালি গিয়ে পৌঁছতে পারলেন না, তিনি ভার্চুয়ালি বললেন, যদিও অডিও ভিডিও নয়, শুধুমাত্র অডিও বার্তায় গোটা বিষয়টায় সন্তুষ্ট থাকতে হলো। এবং সেখানে মতুয়া প্রসঙ্গের অনুপস্থিতি, এবং পরে এখন সিরিজ অফ এক্স হ্যান্ডেল পোস্ট প্রধানমন্ত্রীর তরফ থেকে। প্রথম কথা হচ্ছে যে জঙ্গল রাজের অবসান তিনি করতে চাইছেন পশ্চিমবাংলায়, আর পার্থ চট্টোপাধ্যায়রা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, অনুব্রতরা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকরা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। কিভাবে অবসান করতে চাইবেন? করতে চাইছে না বিজেপি অবসান। মতুয়া প্রসঙ্গে কথাটা খুব পরিষ্কার। আজকে তাহেরপুরে কতটা শখ ছিল আমি জানি না, কিন্তু মতুয়া মানুষ সেখানে যারা সমবেত হয়েছেন, যে প্রশ্নগুলো প্রধানমন্ত্রীর কাছে তারা করতেন, সেই প্রশ্নগুলো প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। এবং তাই জন্যই এত কিছু প্রধানমন্ত্রী পারেন, মানে উনি চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থেমে যায়, আর উনি কলকাতা বিমানবন্দর থেকে একটা মানে ডায়লগ ভিত্তিক একটা টেকনোলজি ব্যবহার করে একটা কিছু করতে পারলেন না, যেখানে সাধারণ মানুষ তাদের দুটো প্রশ্ন করবে। আমি বলছি ডিজিটাল ইন্ডিয়া, এক্স্যাক্টলি ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া নিজের ক্ষেত্রে হচ্ছে না, শুধু প্রচারের ক্ষেত্রে হচ্ছে। যখন মানুষের প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, তখন ডিজিটাল ইন্ডিয়া নেই। আর যখন শুধু নিজের প্রচার করতে হবে, তখন ডিজিটাল ইন্ডিয়া রয়েছে। আমি বলছি যে যেভাবে বিজেপি মতুয়া মানুষের সঙ্গে, নমশূদ্র অংশের সঙ্গে, তপশিলি জাতির সাথে প্রতারণা করেছে, তার একেবারে হাতে গরম মানে নমুনা আমরা পাচ্ছি এসআইআর এ, যেভাবে নাম বাদ যাচ্ছে। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূলেরও কিছু বলার অধিকার নেই, কারণ অদূর মানে অতীতে মহুয়া মৈত্রর কথাটা আমাদের মনে রয়েছে যে কিভাবে মতুয়া মানুষকে তিনি বিদ্রুপ করেছিলেন। মানে তৃণমূলের কথা হচ্ছে, যদি আমাদেরকে ভোট না দাও তাহলে তোমাদের জন্য বিদ্রুপ থাকবে, তোমাদের জন্য অসম্মান থাকবে, তোমাদের জন্য আমরা নেই। এবং তারই উদাহরণ হিসেবে মহুয়া মৈত্রর কথাটা রয়েছে। আমরা খুব পরিষ্কার কথা বলতে চাই, আমাদের নেতা কমরেড সুজন চক্রবর্তী বলেছেন যে মতুয়া সম্প্রদায় সহ এইরকম প্রান্তিক যে মানুষ আছে তাদের কোনোভাবে কোনো নাম বাদ দেওয়া যাবে না। যদি নাম বাদ দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে সিপিআইএম আন্দোলন করবে। আর আসল কথা হচ্ছে যে সিএএ বিষয়টা রয়েছে, এনাদেরকে এখন বোঝানো হচ্ছে যে তোমাদের নাম বাদ গেছে, কিন্তু সিএএ করে তোমাদের নাম আবার ঢুকিয়ে দেবো, তোমাদেরকে নাগরিকত্ব করবে। আচ্ছা, যার নাম বাদ দিয়ে দিচ্ছে ভোটার লিস্ট থেকে, তারপরে তাকে নাগরিকত্ব দেবে, এই কথাটার মানে কিছু নেই। আমি আসবো সপ্তর্ষি, সেই নির্বাচনের কেন্দ্র করে এই কথাগুলো হচ্ছে। আমি আসবো সপ্তর্ষি, আমি একটু সুমনদার কাছে আসবো। সুমনদা, দেখুন, প্রধানমন্ত্রী মতুয়াদের সম্বন্ধে তার অডিও বক্তব্যে কোনো মন্তব্য করেননি, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। মাননীয় সময় তো কম ছিল, সময় কম থাকলে যদি 10 মিনিট কেউ বলে, ইচ্ছা করলে 2 মিনিটের মধ্যে বলতে পারে, বিষয় সেটা নয় মৌপিয়া।
ওনার কাছে কোনো উত্তর ছিল না, কারণ শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুর যেভাবে গটাপ করে এই অনশন মঞ্চ থেকে শুরু করে নানা রকমের কর্মকাণ্ড এদের এই মতুয়া সমাজকে ব্যবহার করছে, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে মতুয়াদের ভোটাধিকার। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে, মাননীয় শুভঙ্কর সরকারও বলেছেন, আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে মতুয়াদের নিঃশর্ত ভোটাধিকার চাই। প্রধানমন্ত্রী কি বললেন, কার পারমিশনে মতুয়ারা পশ্চিমবঙ্গে থাকবেন কি থাকবেন না, এটা আলোচ্য বিষয় নয়। একটা সম্প্রদায়কে নিয়ে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস পিং পং বলের মতন খেলে যাবেন, আর তাদের দুর্দশার শেষ থাকবে না, তাদের নাইটমেয়ারের শেষ থাকবে না, রাতের ঘুম কেড়ে নেওয়া হবে, এটা হতে পারে না। দেখুন, নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসেছিল, আমরা কিছু বললেই বিজেপির প্রতিনিধিরা পণ্ডিত নেহেরুর কাছে চলে যান। তা আমিও একটু দু এক লাইন বলতে চাইবো যদি সঞ্চালিকার পারমিশন পাই। ডিমনিটাইজেশন ফেল্ড, অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 ফেল্ড, আর যা যা করেছে বেটি বাঁচাও বেটি পড়াও সবটা মিথ্যা, মিথ্যার উপরে। এখন নতুন বাংলায় ওরা নতুন ক্লাস্টার যেটা তৈরি করেছে, যেটা নিয়ে রাজনীতি করতে পারে, এবং তৃণমূল কংগ্রেস পর্দার পিছন থেকে ধোঁয়া দিচ্ছে, তা ওদেরও সুবিধা। সেটা হচ্ছে এই মতুয়া সম্প্রদায়ের মা ভাই বোনেরা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রীতম, তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে কুর্সি কি পেটি বাঁধলো, মৌসম বিগড় গয়া হ্যায়, বিগড়নে ওয়ালা না, বিগড় গয়া হ্যায়। বিধি বাম, যে কারণেই আজকে তাহিরপুরে পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ভার্চুয়াল যে বক্তব্য সেখানে মতুয়া প্রসঙ্গ অনুপস্থিত। পরে এখন তিনি একের পর এক এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, সেখানেও বক্তব্য যে তিনি বলছেন যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে শপথ গ্রহণ করলে মতুয়া এবং নমঃশূদ্রদের জন্য আরও বেশি করে করবে। প্রথম কথা, যে সরকার যদি আসে তার জন্য তো ভোটটা দিতে হবে, তার আগে তো ভোটটা হবে। সেই ভোট কি বাদ যাওয়া মতুয়ারা তারা দিতে পারবেন? না, দেখুন, আজকে তার কোনো সুস্পষ্ট উত্তর আছে? স্পষ্ট উত্তর এটাই যে আজকে যারা যারা আপনার যাদের মনে হচ্ছে যে তাদের নাম আসবে না, তাদের নাগরিকত্ব কোনো পায়নি, তারা সবাই মানে ইমিডিয়েটলি মমতা ব্যানার্জি, মমতাবালা ঠাকুর, যেগুলো ওই টিএমসির কিছু স্টুজ বসে রয়েছে ওই ঠাকুরনগরে, তাদের কথা না শুনে ইমিডিয়েটলি তারপরে যেন আপনারা অ্যাপ্লাই করুন। এই আমি আপনাকে দেখাতে পারি, এটা একটা আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট, অনেকে পেয়েছেন, আমি একসাথে তার প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। আমরা এই 15 দিন আগে আমি করিয়েছিলাম এদেরকে অ্যাপ্লাই, ইতিমধ্যে তারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে গেছেন। যখন ডাকবে তারা যখন এটা গিয়ে দেখাবেন, তারা অটোমেটিক ভোটাধিকার পাবেন। এই যে এইটা আজকে ইন্ডিজোট তথা মমতা ব্যানার্জির জন্য আজকে মতুয়াদের এই দশা। তার আগে এর আগে কংগ্রেস এই যে একটু আগে বলছিল না নেহরুর কথা, আজকে এনাদের জন্য দেশটা ভাগ হয়েছিল, দেশটা ভাগ হওয়ার জন্য আজকে দিদি দত্ত হয়েছিল দেখেই আজকে নমঃশূদ্র থেকে মতুয়াদের এই অবস্থায় পরিণত হয়েছে, নাহলে তো এই অবস্থায় কোনো জায়গায় থাকতো না। কিন্তু আজকে দেখুন, এই মমতা ব্যানার্জি এবং মমতাবালা ঠাকুর যারা মিথ্যা কথা বললো, তাদের জন্য আজকে এই অবস্থা। 2019-এ আইন পাস হয়েছে, তারপর করোনার একটা টাইম ছিল, তারপর আপনার প্রায় 200-র মতো ইন্ডিজোট আপনার নানা রকম ভাবে আপনার প্রায় 200-র মতো আপনার মামলা চলছিল, সেগুলো নিষ্পত্তি করে যখন রুল ফ্রেম হলো, আমি মানে প্রায় তারও 2 বছর হয়ে গেল, তারপরে ইন্ডিজোট এবং তার সাগরেদ হচ্ছে মমতা ব্যানার্জি বারবার ওরা মিথ্যা কথা বলেছে। সিএ এর নাম করে এনআরসি করিয়ে ঘর পুড়িয়েছে, ঘর জ্বালিয়েছে, হাজার দুয়ারে ট্রেন পুড়িয়েছে, মানুষকে বিভ্রান্তি করেছে, এবং মানুষকে বিভ্রান্তি করার জন্য আজকে এই নমঃশূদ্র এবং আজকে মতুয়াদের আজকে কিছু অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা বলছি, আমরা ভারতবর্ষের আইন, আমাদের কথায় কিছু যায় আসে না। ভারতবর্ষের আইন যেটা লোকসভায় রাজ্যসভায় পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি সাইন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, প্রায় 200 মামলা সুপ্রিম কোর্টে করেছিল, সেটাও নিষ্পত্তি করে দিয়েছে। নিষ্পত্তি করার পর রুল ফ্রেম হয়ে গেছে, তারপরে প্রচুর লোক, এই আপনাকে দেখাচ্ছি, প্রচুর লোক অ্যাপ্লাই করে আপনার প্রায় হাজার প্রায় 50-60 হাজার লোক অলরেডি নাগরিকত্ব পেয়ে গেছেন। তো আপনারা এই তৃণমূল এবং ইন্ডিজোটের পাল্লায় পড়বেন না, এদের পাল্লায় পড়েই একটা সময় আমাদের দেশটা ভাগ হয়েছিল, একটা সময় আমাদের এই মানে ওই আপনার মাথার মধ্যে উদ্বাস্তু বলে একটা স্ট্যাম্প পড়ে গেছিল, সেটা একমাত্র নরেন্দ্র মোদী এসে সেটা স্ট্যাম্পটা উঠিয়ে। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, এদের কথা শুনবেন না, আপনারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন সবার। ছোট্ট একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরছি এ প্রসঙ্গে, দেখতে থাকুন বাংলা বলছে। কুয়াশা ঘেরা মোদীর বঙ্গ সফর আর প্রধানমন্ত্রীর এই সফরের সময় বিশৃঙ্খল পরিস্থিতি। তাহিরপুরের সভায় দেখা গেল চূড়ান্ত অব্যবস্থা, ব্যারিকেড ভেঙে তৈরি হলো পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। আর এই সভায় যোগ দিতে আসার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো 3 বিজেপি সমর্থকের, আহত 2 জন। জানিয়ে বাদ গেল না রাজনীতিও।
কুয়াশা ঘেরা সকাল, তবে সাত সকাল থেকে মোদির সভা ঘিরে সরগরম ছিল নদিয়ার তাহেরপুর। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকেই হাজির হচ্ছিলেন কর্মী সমর্থকরা। এই সময় ঘটল দুর্ঘটনা। মুর্শিদাবাদ থেকে আসার পথে তাহেরপুর বাদকুল্লা স্টেশনের মাঝে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো 3 জনের। খবর জানাজানি হওয়ার পরেই এক্স হ্যান্ডেলে তোপ দাগে তৃণমূল। এক্স হ্যান্ডেলে তারা লেখে, বাংলায় মানুষের মৃতদেহের ওপর দাঁড়িয়ে মোদির সভা। দলীয় নেতাদের মৃত ও আহত নেতাদের বাড়ি যাওয়ার নির্দেশ দেন অভিষেক। তাহেরপুরে নামতে না পেরে কলকাতায় এসে টেলিফোন বার্তায় ওই বিজেপি কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রীও। मुझे ये भी जानकारी मिली है कि रैली स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है, उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। जो लोग इस हादसे में घायल हुए हैं, मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এবং বলি, তাদের যারা মারা গেছেন, এই এই তিন এই যে একটা লন্ডভন্ড করে দেওয়া ব্যাপার প্রধানমন্ত্রী এলে যেটা বিজেপি করতে চায়, যেটা আসলে রাজ্যে বিজেপি এলে কি হবে, আজকে 3টে মৃত্যু তার প্রমাণ। এই 3টে মৃত্যুই কিছু শতক দশক হারে বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। অভিষেকের নির্দেশে মৃত বিজেপি কর্মীদের বাড়ি যান বড়োয়ানা ব্লকের তৃণমূল কংগ্রেসের 2 ব্লক সভাপতি। এক্স হ্যান্ডেলে তৃণমূল লেখে, দিল্লির শাসকরা যখন ঔদ্ধত্যের সঙ্গে বাংলা সফরে আসছে, তখন সমব্যথের মুখ দেখাচ্ছেন তৃণমূল নেতারা। তৃণমূলের এই ভূমিকা রাজনৈতিক না মানবিক, এই প্রশ্নে শুভেন্দু অধিকারী বলেন, কারোর নির্দেশে তারা এই কাজ করলে তা রাজনীতি, না হলে মানবিক। কেউ আসতে যদি বলে থাকে রাজনৈতিক, আর নিজে থেকে যদি এসে থাকে মানবিক, আমি তো জানি না। ওকে ফোন করে কেউ আসতে বলেছে না নিজে এসছে, দুটো বলে দিলাম। ওকে জিজ্ঞেস করুন নয়ন দত্তকে, ও বলে দিতে পারবে। ও যদি বলে দলের নির্দেশে এসেছি, তাহলে রাজনীতি, আর যদি বলে শুনে এসেছি, তাহলে মানবিক। দুর্ঘটনা নিয়ে যখন এই রাজনীতি, তখন মোদির সভাস্থলেও দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। এখানেও যে কোনো সময় পদপিষ্টের ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন অনেকে। তবে ঠেলাঠেলি সামাল দিয়েই সকলের জবাব। মেসিকে যেমন দেখা যায়নি, তেমনই দেখা গেল না মোদিকে। ওই যে বলে না, পশ্চিমবাংলায় মেসি এসছে, মেসিকেও কেউ দেখতে পায়নি, মোদি আসবে সেটাও আটকে দিয়েছে। কোনো না কোনোভাবে আটকে গেছে। এখানে তো ওয়েদারের উপর, এখানে কিছু নেই, পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। এসআইআর এর পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম বঙ্গ সফর। রাজ্য বিজেপি নেতা থেকে মতুয়া সমাজ, সকলেরই আশা ছিল অনেক কিছু, কিন্তু তাতে বাদ সাধল কুয়াশা। আর সকলের আড়ালে থেকে প্রধানমন্ত্রীও নিজের বক্তব্যকে ঢাকা দিয়ে রাখলেন অনেকটাই। কলকাতা টিভি। আমরা দেখলাম যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছেছেন। যারা নিহত আজকে রেল দুর্ঘটনায়, তাদের পরিবারের সঙ্গে তিনি দেখা করছেন, যারা আহত তাদের সঙ্গে দেখা করছেন। আমি সরাসরি চলে যাব পার্থপ্রতিমের কাছে আরও একবার। পার্থপ্রতিম, যেভাবে আমরা দেখতে পেলাম যে এই ঘটনার পরপরই তোমাদের তরফ থেকে এই সম্পর্কে কটাক্ষ করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় নেতৃত্বকে পাঠালেন যে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে, যারা আহত তাদের দেখতে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনিও সেখানে পৌঁছে গেলেন। এর মধ্যে কেন দিল্লির জমিদারি প্রসঙ্গ তোমরা দেখছো কিভাবে? দেখুন, কথায় কথায় যারা তৃণমূলের বা পশ্চিমবঙ্গে কোনো ঘটনা হলেই সেটাকে তৃণমূল কংগ্রেস বা রাজ্য প্রশাসনের উপর দায়ভার চাপানোর চেষ্টা করে। বিজেপির প্রধানমন্ত্রী র্যালিতে আসতে গিয়ে রেলে কাটা পড়ল 3 জন মানুষ, তার দায়ভার বিজেপি কেন নেবে না? বা বিজেপির অব্যবস্থা কেন থাকবে? তারা এই কুয়াশার এইরকম একটা আবহাওয়া হতে আছে, সেখানে যে ব্লকেট রেল রয়েছে, সেখানে কেন নজরদারি রাখা হবে না? মানুষগুলোকে কেন একটা মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে? এই জায়গাটাই আমরা বলবার চেষ্টা করছি যে এটা কোনো না কোনোভাবে তার দায় বিজেপিকে নিতে হবে। প্রধানমন্ত্রীর এই র্যালির জন্য এই মানুষগুলো মারা গিয়েছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। সেই জায়গাটা আমরা পয়েন্ট আউট করতে চাইছি। নিশ্চিতভাবে মানুষগুলোর পাশে আমাদের দল তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে। তাদের আমরা সকলের সমবেথী এবং সার্বিকভাবে
সেই এটা তো একটা পরিবারগুলো দুর্ঘটনা পাশে থেকে পার্থপ্রতিম, তাদেরকে অত্যন্ত আশ্বস্ত করা। দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা। এটাতে কি সত্যিই রাজনীতির প্রসঙ্গ টানা বা কটাক্ষ সেটা সমীচীন? দেখুন, আপাত যেমন এটা দৃষ্টিতে তো ঠিকই, এটা এটা নিশ্চিতভাবে এটা এটা দুর্ঘটনা। এটা এটা ভালো জেস্টার দুর্ঘটনা যে ঠিকই, তোমাদের তরফ কিন্তু থেকে স্থানীয় নেতৃত্ব তাদের পাঠানো হয়েছে দেখার কথা বলার জন্য পরিবারের সঙ্গে। ডেফিনেটলি এই জেস্টার ভালো, কিন্তু এই যে সঙ্গে রাজনৈতিক কটাক্ষটাও থাকছে সেটাও জুড়ে দিচ্ছ। না না, কটাক্ষর বিষয় নয়। আপনি আজকে যদি সেখানে ওই রেল যেখানে তারা কাটা পড়েছে সেই জায়গায় যদি নজরদারি থাকতো নিশ্চিতভাবে, তাহলে এই দুর্ঘটনা এড়ানো যেত। দুর্ঘটনা এড়ানোর যে প্রিকশনস গুলো নেওয়া প্রয়োজন, যে যেখানে যেখানে এই রেল ট্র্যাক আছে, রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, সেখানে কেন নজরদারি অতিরিক্ত থাকবে না? যেখানে প্রধানমন্ত্রীর মতো একজন হাই ভোল্টেজ একজন নেতৃত্ব আসছেন, সেখানে এই নজরদারি বাড়তি সতর্কতা কেন রাখা হবে না? এই জায়গাটাই আমরা প্রশ্ন করছি। কোথাও একটা নেগলিজেন্সি ছিল যারা আয়োজক বিজেপি তাদের তরফ থেকে, এবং প্রধানমন্ত্রী যেখানে আসছেন সেখানে বাড়তি নজরদারি কেন থাকছে না? এই জায়গাটাই আমরা প্রশ্ন করছি। পার্থ, আমি এখানে প্রীতমের কাছে আসি। প্রীতম, আমরা একটা খুব খুব ততটা প্রকট নয়, একটা প্রচ্ছন্ন আমরা একটা এর মধ্যে আন্ডারকারেন্ট দেখতে পাচ্ছি যে গত শনিবার যেভাবে যুবভারতীতে মেসির ইভেন্ট বানচাল হয়ে গেছে এবং সেখানে যেভাবে তোমরা ক্ষুরোধার আক্রমণ শানিয়েছো সরকারের বিরুদ্ধে, এবং আজকে প্রধানমন্ত্রী একটু আগে যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে তিনি এ প্রসঙ্গ না তুলেও, মানে সরাসরি মেসির নাম না করলেও তিনি এ প্রসঙ্গ তুলেছেন এবং তিনি বলছেন যে রাজ্যে এত ফুটবল প্রেমী তাদের আবেগ, তাদের হৃদয় ভঙ্গ হয়েছে এবং লজ্জায় বাংলার মুখ পুড়েছে। এই কোথাও দাঁড়িয়ে কি আজকের যে ঘটনা সেখানে অব্যবস্থার প্রসঙ্গ তুলে তৃণমূল আসলে তোমাদের নিশানা করছে, সেখানে গত শনিবারেরও একটা অবদান রয়েছে? প্রথম কথা হচ্ছে, দেখুন, আজকে পার্থদা একটা সময় এমপি টেমপি ছিল, অ্যাডমিনিস্ট্রেশন হয়তো ভুলে গেছে। এখানে তো পুলিশটা অ্যাডমিনিস্ট্রেশনটা আপনার ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের দেখা উচিত ছিল। তারা মনে ইচ্ছা করে এরকম কিছু একটা ঘটনা ঘটিয়েছে। এবং ওই রেল লাইনের ওপরে যে পুলিশ, আপনারা জানেন, ওই অ্যাডমিনিস্ট্রেশনটা আপনার রেল এবং রাজ্য সরকার দুজনেরই একসাথে থাকে, সেজন্য তাদেরকে আপনার আরপিএফ বলা হয়। তো সুতরাং এই আপনার তাদেরও দায়িত্ব। আমার মনে হয় পার্থ দ্বারা ইচ্ছা করে এরকম কিছু ঘটনা ঘটিয়ে আজকে বিজেপির কথা বলছে এবং বাংলার মানুষের দেখছে। এই পাগলু ডান্সের যে 21শে জুলাই হয়, তোমাদের যে 21শে জুলাই হয়, আমি তো তাদের দায়িত্ব নিয়ে বলছি, ওই 21শে জুলাইতে পাগলু ডান্স দেখার জন্য, পাগলু ডান্স দেখার জন্য কয়েকজন, এখন অব্দি কয়েকশো লোক মারা গেছে। তাহলে কি তার দায়িত্বটা তোমরা বুঝিয়েছো? তাহলে কি দায়িত্বটা এই মমতা তোমাদের বলার কিছু নেই। ওই যে আবেগ, তুমি দেখতে পাচ্ছ না, আবেগ দিয়ে তোমরা ওই কাজ করে লোকজন দাঁড়িয়ে রয়েছে, লোকজন দেখছো তোমার মুভিতে, তোমাদের ক্যামেরা আমরা দেখতে পেয়েছি, লোকজন কালকে রাত থেকে দাঁড়িয়ে রয়েছে শুধু নরেন্দ্র মোদীকে একবার দেখবে বলে। তোমার আবাল বৃদ্ধ বনিতা একদম সবাই নরেন্দ্র মোদীর ছবি নিয়ে চলে আসছে যে একবার যেন দেখে। কেউ দিল্লি থেকে চলে আসছে, কেউ বাইরে থেকে চলে আসছে যে একবার যেন প্রধানমন্ত্রীকে দেখতে পায়। এই যে আবেগ, এই আবেগটার মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে সত্যি সিঁদুরে মেঘ আছে, এবং তারা উনি বুঝতে পারছেন দেখেই আবল তাবল কোনো জিনিস নেই। আজকে ওই চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্যর্থ বসু যে রেগুলেশনটাকে যে ব্যর্থ করে দিচ্ছে, সেই ব্যর্থ বসু এবং পাশে যে মমতা যে মিথ্যা বালা ঠাকুর আপনার ঠাকুরনগরে, উনি আছে কি বলেছেন, পুরোটা চালাও। উনি বলে দিয়েছেন যে অনুপ্রবেশকারী, মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীকে সাপোর্ট করে, একদম ডিরেক্ট বলে দিয়েছে। প্রীতম, একটা কথা বলো যে আজকে তো এক সেকেন্ড পার্থ, মমতা ব্যানার্জি ঠাকুর বলেছে আপনারা নাকি অনুপ্রবেশকারীকে সাপোর্ট করেন। কেন বলেছে অনুপ্রবেশকারীকে সাপোর্ট করে? একদম ঠিক বলেছে। এক সেকেন্ড পার্থ, এক সেকেন্ড পার্থ, এক সেকেন্ড প্রীতম থামতে বললে থামতে হবে। জনবিন্যাস পরিণত প্রীতম থামতে বললে থামতে হবে। প্রীতম, আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা, যে ডিজিটাল ইন্ডিয়া তাতে আমাদের কত অগ্রগতি, কিভাবে আমরা ডিজিটাল ইন্ডিয়া হয়ে উঠছি ইত্যাদি। আজকে এই যে ডিজিটাল ডিভাইডটা, সেটা তো আজকে ভীষণভাবে প্রকট হলো যে আজকে প্রধানমন্ত্রী যখন বিমানবন্দরে একটা অডিও ভিজুয়াল কনফারেন্স, অর্থাৎ অডিও ভিজুয়াল ভার্চুয়াল সভা, সেটার আয়োজন করা গেল না। দেখুন, আজকে
ওইটুকু টাইমের মধ্যে আজকে অনেক, আপনারা জানেন, অনেক আমরা তো ডিজিটাল, এবং এই যে আমাদের যে ইউপিআই, সেটা হচ্ছে বিশ্বের মধ্যে দ্রুততম। আমি আপনাকে বলছি, একটা প্রাইম ইউপিআই মিনিস্টার, ট্রানজাকশন, আপনার সবার প্রাইম মিনিস্টার, সেই প্রাইম মিনিস্টার প্রোটোকল বলে অনেক কিছু থাকে সেখানে, অডিও ভিজুয়াল। আমরা তো ধরুন প্রাইম মিনিস্টার দেখা করতে গেছি, ওখানে একটা মানে সামান্য একটা মানে আলপিন পর্যন্ত বা নিজেদের ঢুকতে গেলে অন্তত 3বার 4বার চেকিং হয়, তার আগে সব কিছু পাঠিয়ে দিতে হয় পিও মতে, সেগুলো সব মানে রিসিভ করে আসে। এগুলো ওই 1 মিনিট 5 মিনিটের মধ্যে করা অত ইজি ব্যাপার নয়। তার কারণ হচ্ছে আজকে দেখুন না, আজকে কত দুর্ভাগ্যের ব্যাপার যে আজকে যে কথাটা বলার জন্য, সত্যি বলছি, আজকে মমতা ব্যানার্জি আসলে কি বলুন তো, সত্যি সিঁদুর মেঘ দেখছেন, এবং এই মেঘটা একটু গাঢ় হয়েছে। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে রাতের পরে আপনার অন্ধকারের পরে আলো আসবে, ও আলোটা খুব জোরালো আসতে চলেছে, সেই জন্য এই আবল তাবল কথা বলতে শুরু করে। নাহলে কোনোদিন মমতা, বলুন না, মমতা বালা ঠাকুর উনি একটা মতো বিধি বাম মৌসুম বিগড় গয়া হ্যায়, অ্যাক্ট অফ গড, এবং খুব স্বাভাবিকভাবেই তুমি সিপিআইএম কে রিপ্রেজেন্ট করছো, ডেফিনেটলি তুমি নিশ্চয়ই অ্যাক্ট অফ গড বা বিধি বাম এই সমস্ত থিওরিতে তুমি বিশ্বাসী না। তুমি কিভাবে এটাকে ব্যাখ্যা করবে? থিওরিতে বিশ্বাসী নয়, তবে বাগধারা হিসেবে তো ধরাই যায়। এখন আমার কথা হচ্ছে যে এই প্রীতম বলছে অনেক কিছু, কিন্তু আমি অবাক হচ্ছি আগের সেগমেন্টের কথাটা। মতুয়াদের নাম প্রথমে বাদ দেবে, তারপরে ওরা কার্ড দেবে, তারপরে তাদের নাম সিটিজেনশিপে আসবে, ভারতের নাগরিক হবে, তারপরে আবার তাদের নাম ঢুকবে, তারপর তারা ভোট দেবে, তারপরে তারা ভোট দেবে। আর এরাই তো ওদেরকে ভোট দিয়েছে, একটা বড় অংশ, এদের ভোটে বিজেপি কয়েকটা আসন পেয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, মানে ওদের দ্বিচারিতা মতুয়া সম্প্রদায়ের প্রতি দেখে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রধানমন্ত্রীর মিটিং এ আসতে গিয়ে 3 জন মানুষ মারা গেছেন, আমাদের রিপোর্ট। যে কোনো মৃত্যু দুঃখজনক, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই, কিন্তু এটা কোনো একটা সরকারের দায়ভার হতে পারে না। রেল যেরকম রেল পুলিশের আন্ডারে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে, আর ঠিক একইভাবে তার আশেপাশটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, স্টেট পুলিশের আন্ডারে। তাহলে এই 2 সরকারেরই দায় নিতে হবে এই মৃত্যুগুলো। তার সঙ্গে আমি যেটা যুক্ত করতে চাই যে নরেন্দ্র মোদী এই 3 জন মারা গেছেন দেখে দুঃখ প্রকাশ করেছে, সেটা করাই উচিত, তার সবাই আসতে গিয়ে মারা গেছিল। কিন্তু তার সরকারের দ্বারা পরিচালিত এসআইআর কর্মসূচি, এই যে 1.5 মাস ধরে যা চললো, সেই এসআইআর কর্মসূচির জেরে পশ্চিমবাংলায় যে 41-42 জন মানুষ, তাদের মধ্যে বিএলএ রয়েছে, তাদের মধ্যে আতঙ্কিত ভোটার রয়েছে, তারা মারা গেলেন, তারা সুইসাইড করলেন, সেই নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী এখনো একটাও কথা বলেননি। নরেন্দ্র মোদী কি চান পশ্চিমবাংলার মানুষের ভালো? আমার তো মনে হয় না। নরেন্দ্র মোদী কি চান পশ্চিমবাংলার মতুয়াদের ভালো? আমার তো মনে হয় না। বিজেপিও চায় না, নরেন্দ্র মোদীও চায় না। কিন্তু আমি একই সঙ্গে বলছি যে তৃণমূল কংগ্রেস তাদেরকে যারা ভোট না দেয়, তাদের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। যে বুথে তৃণমূল ভোট পায় না, সেই বুথে 100 দিনের কাজ হয় না। এটা আমরা দেখছি 10 বছর 15 বছর ধরে। যতদিন মতুয়া সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেননি, ততদিন তাদের প্রতি মহুয়া মৈত্রদের কথা আমরা শুনেছি। আজকে তারা নতুন করে তাদেরকে কাছে টেনে নিতে চাইছে, এটা হবে না। যারা বলেছে মতুয়াদের সঙ্গে থাকবে, তাদের এই লড়াইতে থাকবে, তাদের নিঃস্বার্থভাবে তাদের ভোটাধিকারের পক্ষে যারা থাকবে, বামপন্থীরা, আমরা মনে করি আমাদের কথাটাই ঠিক, এবং আমরা সঠিকভাবে তাদের সঙ্গে থাকতে পারবো, এবং আগামী দিনে তাদের আস্থা আমরা পাবো। আমি প্রীতমের রেসপন্স নেবো, তার আগে একটু আমি আসবো সুমনদার কাছে। সুমনদা, দেখুন, এই যে আলোচনাগুলো হচ্ছে না, কেন্দ্রীয় সরকারের দায় না রাজ্য পুলিশের দায়, আরপিএফ এবং জিআরপি দুটো পক্ষই থাকে যখন রেলওয়ে ট্র্যাকে এবং রেলওয়ে যে সম্পত্তি আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্যে। মৃত্যুটা ঘটেছে, কি কারণে ঘটেছে তদন্ত সাপেক্ষ ব্যাপার, তাদের প্রতি আমাদের সমবেদনা। আমি আবার একটা কথা বলি, ডিজিটাল ইন্ডিয়া হ্যাজ ফেইলড। যে প্রশ্নটা তুললেন মৌপিয়া একটু আগে, যে কেন অডিও ভিজুয়াল ট্রান্সমিশন করা গেল না, যতই কুয়াশা থাকুক আর যতই যাই থাকুক, তাদের সিস্টেমটা অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আইটি টিমটা স্ট্রং হওয়া উচিত ছিল। সমস্যাটা কোথায়? সব আইটি টিএমের তো মাথায় বসে আছে অমিত মালব্য, সেই জন্য কাজের সময় কাজ ঠিক হয় না। আর নরেন্দ্র মোদীও চেয়েছিলেন যে মুখটা ঢেকে রাখার মতুয়া সম্প্রদায়ের সামনে, উনি ঢেকে রেখেছেন। বিষয়টা হচ্ছে
প্রধানমন্ত্রীর কিছু বলা নেই মতুয়াদের কাছে। আবারও বলছি, দ্বিতীয় কথা উনি বলেছেন জঙ্গলরাজের কথা, যে প্রসঙ্গটা আপনি না তুললেও আমি বলতে বাধ্য হচ্ছি। শুনুন, বাংলার মানুষ ছিনতাইবাজ তাড়িয়ে ডাকাত আনবে না, ওনাদের কোনো চান্স নেই পশ্চিমবঙ্গে। আর এই জেনারা বসে আছেন পার্থদাদেরও 2026-এ বিদায় আসন্ন, একদম 100% বাংলার মানুষ অল্টারনেট খুঁজে বার করবে। যে যত কম সময় ডেফিনেটলি প্রধানমন্ত্রীর তার গুয়াহাটি যাওয়ার তাড়া ছিল, এবং প্রধানমন্ত্রীর সূচির ক্ষেত্রে আমরা জানি যে প্রোটোকল অনুযায়ী সেখানে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড কতটা ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে উনি যেটুকু সময়ের বক্তব্য রেখেছেন সেখানে মতুয়া প্রসঙ্গ অনুপস্থিত থাকাটা, পরে তিনি এখন ডেফিনেটলি পরপর এক্স চ্যানেলে পোস্ট করছেন, কিন্তু সেটা অনেকক্ষণ পর, সেটা উনি 6:25-এ প্রথম পোস্টটা করেছেন, তারপর তিনি একাধিক ইংরেজি এবং বাংলায় একাধিক পোস্ট করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই অনুপস্থিতিটা, সেটা তিনটে সম্ভাবনা হতে পারে, যে এক, অনুপস্থিতিটা আনইনটেনশনাল, দুই, আসলে মতুয়া প্রসঙ্গ থেকে সাই অ্যাওয়ে করতে চেয়েছিলে, যেটা ফাইনালি গিয়ে সাই অ্যাওয়ে করা গেল না, কারণ অসন্তোষ দানা বাঁধছে এরকম একটা পরিস্থিতিতে এখন ড্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রীকে একের পর এক পোস্ট করতে হচ্ছে, আর নাহলে তিন, যে আসলে প্রায়োরিটি লিস্টে, আসলে টপ অফ দ্য মাইন্ডে সেখানে মতুয়া প্রসঙ্গ নেই। কোনটা? প্রথম কথা হচ্ছে যে এখন অডিও ভিজুয়াল ছিল না বা কিসের জন্য হয়নি সেটা আমি আপনাকে বলে দিলাম, যে প্রধানমন্ত্রীর অনেক রকম আচ্ছা, এবার তুমি মতুয়া প্রসঙ্গে এসো, তিনটে অপশন, এক হচ্ছে গোটাটা আনইনটেনশনাল মাথা থেকে বেরিয়ে গেছে, এই পুরো ইন্ডি জোট সাথে এই বামফ্রন্ট এবং কংগ্রেস এবং তৃণমূল, এই সবার মুখে কথা বলে আমরা আইন করে সেটাকে বাস্তবায়িত করে না, আমাকে তো কথা বলতে, তারা তো ভোট দিচ্ছিলেন না আমি তারা তো ভোট, শান্তনু ঠাকুর কাদের এই আইনটা কোথায় আজকে ভোট দিচ্ছে, এই হঠাৎ ওরা বিদেশি হয়ে গেছে, তারপরে আপনার হাকিমপুরে কাদের দেখলাম তার এরা ভোট দিচ্ছিলেন দুবার দে, এই বারবার যে লাস্ট 14 বার আপনার এর আগে এসআইআর হয়েছে, তার সাথে ভারতীয় জনতা পার্টির কি সম্পর্ক? এটা তো সংবিধান কর্তৃক একটা পদ্ধতি, তার সাথে এদের কি সম্পর্ক? জগন্নাথ সরকারদের কারা ভোট দিয়েছেন? মানুষ ভোট দিয়েছে, মতুয়ারাও তো তার মধ্যে থেকেছেন, তোমার মতুয়ারা নিশ্চয়ই আছেন, কেন থাকবে না? মতুয়ারা তো এতদিন ভোট দিচ্ছিলেন, তুমি আজকে বলো না ভোট দিচ্ছিলেন, তারপর হঠাৎ করে তারা তাদের নাগরিকত্ব চলে গেল, তার নাগরিকত্ব প্রমাণ দিতে হবে, তারপর তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তারপর তাদের ভোটাধিকার পাবে, তারপর তারা ভোট দেবে। অথচ প্রধানমন্ত্রী বলছেন যে বিজেপি সরকার শপথ গ্রহণ করলেই, অর্থাৎ যেটা ভোটের মাধ্যমে এটা সরকার আসে, বিজেপি সরকারের শপথ গ্রহণ করলে তাহলে মতুয়া এবং নমস্তুদের জন্য আরো বেশি করা হবে। আমি আপনাকে তো বারবার বলছি, ভোটটা কি করে দেবে তারা? আপনার যারা মনে করছেন যে তাদের নাগরিকত্ব নেই, আপনারা এই ইন্ডি জোটের কথা শুনবেন না, আপনারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন, 15 দিন 20 দিন যতদিনই হোক, ইমিডিয়েটলি আপনাদের কার্ড চলে আসবে এবং আপনার ভোটটাও দিতে পারবেন। বারবার ইন্ডিজেটকে রেফার করছে তো, অনেক রকম মিথ্যে কথা নরেন্দ্র মোদী 2014 সালের পর থেকে মিথ্যা দিয়ে শুরু করেছে। এই বিজেপি ভারতবর্ষের মানুষকে ডুবিয়ে ছেড়েছে, এদের কথা শুনবেন না, এদের কথা শুনবেন না, এরা মন্দির ভারতবর্ষকে ডুবিয়েছে, এই ইন্ডিজেট ভারতবর্ষ, এটা ভারতবর্ষের আইন, বিজেপির আইন না, বিজেপি নিয়েছে ভারতবর্ষের আইন, সবাই অ্যাপ্লাই করুন, নাগরিকত্বও পাবেন, ভোটাধিকার পাবেন যারা পাননি। আর যারা মমতা ব্যানার্জির কথায় এতদিন অ্যাপ্লাই করেননি তারা সবাই করুন। আরে নিঃশ্বাস নিতেই হয়, তুমি নিঃশ্বাস ছাড়া জানো রোবট নাকি? আমি জানতাম না তো, ওই हम तो इंसान नहीं है, राहुल गांधी ওই इंसान नहीं है, हम इंसान नहीं, हम तो नहीं है, हम तो ये नहीं है, हम तो राहुल नहीं है, ওরকম আমার মানুষ তো। আরে মতুয়ারা প্রত্যেক মতুয়া আমাদের কাছে আছে, এই ভয় পেয়েছে, প্রীতম সুমনদা দুজনকে বিরত করছি, এক সেকেন্ড প্রীতম থামতে বলে থামতে হবে। পার্থপ্রতিম, মতুয়াদের নিয়ে বিজেপি চরমভাবে মিথ্যাচার করছে, মতুয়াদের কার্ড দিচ্ছে, আমরা যেটা বরাবর বলছি, মতুয়াদের নিঃশর্ত কোনো অ্যাপ্লাই সাপ্লাই নয়। যদি আর তুমি একটু ধৈর্য ধরতে পারছো না? আর মিথ্যা কথা কতবার বলতে দাও না, প্রীতমের ধৈর্য নেই, প্রীতম হাইপার টেনশনে সবসময় ভোগে। বিষয়টা হলো মতুয়াদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক, মতুয়াদেরকে নিয়ে এই যে মিথ্যাচার বারে বারে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে,
যে সিএ আইনে একসময় বলা হয়েছে 2014 সাল পর্যন্ত, এখন 24 সাল করা হয়েছে, তাদের জন্য কেন বলা হচ্ছে না যারা ভোট দিচ্ছে, যারা আছে তারা সকলেই নাগরিক, এই ঘোষণা করে দেওয়া হোক। কেন তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কেন তাদেরকে এত টালবাহানার মধ্যে পড়তে হবে, কেন তাদেরকে নতুন নতুন নিয়ম ফন্দি ফিকিরের মধ্যে যেতে হবে? সেই মানুষগুলোর যদি সত্যি ভালো চাওয়া হয় তাদেরকে নিঃশর্ত কোনো রকম পূর্ব শর্ত আরোপ করা ছাড়াই একযোগে নাগরিকত্ব ভোটাধিকার দিয়ে দেওয়া হোক, তাহলে বিজেপি কতটা মতুয়া দরদি সেটা উপলব্ধি করা যাবে। সেটা না করে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত কার্ড বিক্রি করা হচ্ছে, তাদেরকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, তাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। ধিক্কার জানাই বিজেপিকে, এবং প্রধানমন্ত্রী তার কোনো সুরাহা উত্তর দিতে না পেরে তিনি কার্যত পালিয়ে চলে গেলেন মতুয়াদের কোনো নিয়ে কোনো বক্তব্য না দিয়ে। আপনারা এই তৃণমূলের কথা শুনবেন না, এই মমতা বলি ঠাকুরের কথা শুনবেন না। আজকে তৃণমূলের পুরো প্রেস কনফারেন্স শুনে বলে দিয়েছে তোমাদের কথা শোনা হবে না। শান্তনু ঠাকুর এত কিছু বক্তব্য করলো, এত কিছু কার্ড বিক্রি করলো, সেটা কোথায় গেল? সেই কার্ডে কেন এখন তারা ভোটাধিকার পাচ্ছে না? সপ্তর্ষি কিছু বলতে চাই, সপ্তর্ষি। আমার একটাই কথা, এই যে মতুয়া প্রসঙ্গে বিজেপির যে ইন্ট্রিনসিক ভাবনাটা, ওদের আরএসএস এর শেখানো যা ভাবনা, যেটা ওদের ভেতরে রয়েছে সেটা বেরিয়ে আছে। সারা উত্তর ভারতে জাতপাতের নামে দলিতদের উপরে অত্যাচার, আর পশ্চিমবাংলায় এসে মতুয়াদের প্রতি প্রেম, সেই প্রেম যে আসলে অন্য কিছু নয়, শুধু ভোটের প্রতি প্রেম, সেইটা ওদের এই এসআইআর এর মাধ্যমে, বিচারিতার মাধ্যমে দলের মতো পরিষ্কার হয়ে গেল, নিজের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আমরা জাতপাতের বিরুদ্ধে, আমরা ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে, আমরা গরিব মানুষের স্বার্থে তাদের হয়ে লড়তে চাই, এবং আগামী দিনে মতুয়া হোক, নমশূদ্র হোক, সংখ্যালঘু মানুষ হোক, গরিব মানুষ হোক, তাদের স্বার্থ তুলে ধরবো, এবং 2026-এর নির্বাচনে এই মানুষদের কথা বলবার জন্য আর কেউ না থাকুক, লাল ঝান্ডা থাকবে, তারা তাদের কথা বলবে মুখিয়া। এটাই নন্দীগ্রাম, এইসব জায়গায় তো এরা মানুষ ছিল না, এরা তো বন মানুষ ছিল যাদেরকে গুলি করে হত্যা করতে তোমরা। তো সুতরাং তোমাদের কথা মানে না, তোমাদেরকে যা সময় দেওয়া দিয়ে দিয়েছে 34 বছর, কিছু করতে পারোনি। এখন যা করার বাঙালির জন্য এই নরেন্দ্র মোদী করেছেন এবং করে দিয়েছেন, আপনারা অ্যাপ্লাই করুন। হাতরাসটা মনে আছে? হাতরাসটা কি মনে পড়ছে না তোমার? হাতরাসে কি এ ছুড়েছিলেন, মন্ডমিটা ছুড়েছিলেন? জঙ্গলরাজ যে ক্রাইটেরিয়াতে পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী বলবার চেষ্টা করছে, সেগুলো যদি তাকিয়ে দেখা যায় তাহলে জঙ্গলরাজ সব থেকে বেশি উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, গুজরাটে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সেখানে সর্বদিক থেকে ব্যর্থ জঙ্গলরাজ চলছে সেই রাজ্যগুলোতে, মানবিক সরকার চলছে পশ্চিমবঙ্গে। প্রীতমরা আসলে জঙ্গলরাজকে, মহা জঙ্গলরাজ তৈরি হবে পশ্চিমবঙ্গে। মানুষ বুঝে গেছে 2026-এ তৃণমূলের বিসর্জন কনফার্ম। এই লাগছে তৃণমূলকে কিছু বললেই কংগ্রেসের লাগে, কংগ্রেসকে বললেই তৃণমূলের লাগে, তৃণমূল কংগ্রেসকে বললে আবার সিপিএমকে বলে। এই ইন্ডিজোট, এই ইন্ডিজোট একদম নেগেটিভ বলা যাবে না, এরা কেন শুনবেন না? ভারতবর্ষের আইন, এটা ভারতবর্ষের আইন, অসংস্থ ভারতবর্ষের আইন, এটা অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করুন, নাগরিকত্ব পাবেন, ভোটে দেবেন। এরা কেন শুনবেন না? এরা কেন শুনবেন না? এরা চাই জনবিন্যাস। এক সেকেন্ড 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, তারপর বলতে দিন। না বুঝতে হবে না, এত আমি এখনো এই লেভেলের বাগমি, এক সেকেন্ড, এই লেভেলের বাগমি হয়ে যায়নি যে আমার দুটো ওয়ার্ড বেরোনো মাত্র আমি কি বলতে চাই, আপনি সেটা আমি হা বললে আপনি হাওড়া বুঝে যাবেন। আমি সেই লেভেল বাগমি নই। আমার প্রশ্ন হচ্ছে, কাগজ তো দেখিয়েছেন 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের সময়সীমা, তারপর 11 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, কাগজ তো দেখিয়েছেন। আমি একটা কথা বলি, এই যে ইচ্ছা মতন আইন প্রণয়ন করা, এই যে টোটাল এসআইআর প্রসেস চলছে, কোথায় আমাদের আপত্তি? 1987 সালের পরে যাদের জন্ম তাদেরকে মা বাবার কাগজ নিয়ে আসতে হবে। এই যে তুগলকি এক একটা ক্লজ ওরা বার করছে, আমি সেই প্রেক্ষিতে বলেছি এসআইআর তো আমাদের জমানায় হয়েছে। জাতীয় কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়, পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর এর বিরোধী। আমরা বিরোধ করব, আর মতুয়াদেরও নিঃশর্ত ভোটাধিকার চাই। কুর্সির পেটি কারা বাঁধবেন, কাদের মৌসুম বিগড়নে ওয়ালা, কাদের মৌসুম বিগড়াতে পারে এবারের নির্বাচনে, সেটা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা চলছে, তাল ঠোকাঠুকি চলছে। মৌসুম কার ফেভারে যায় তার উত্তর হয়তো মে মাসেই পাওয়া যাবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।